হু অ্যাকচুয়ালি কিল্ড হাদি? আমরা তো সবাই জানি যে মাসুদ সামনে ছিল, বাট হু ইজ বিহাইন্ড দ্য স্টোরি? দেখেন, মানে ফয়সাল করিম মাসুদ যদি একমাত্র খুনি হইতো, তাহলে এই রাষ্ট্রের জন্য ফয়সাল করিম মাসুদকে ধরা কোনো ব্যাপারই না। কারণ ঢাকা শহরে যে প্রবেশ মুখগুলো রয়েছে, এই রাষ্ট্র ক্ষমতা ইতিপূর্বেও আমরা দেখেছি আর কি, যারা রাষ্ট্র পরিচালনা করে আর কি। মানে আপনার সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় যারা ছিলেন তাদের কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তারা চাইলে 10 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্রবেশপথ সিল করে দিতে পারতেন, তাদের পক্ষে এটা সম্ভব ছিল। তো ফয়সাল করিম মাসুদ গুলি করবার পরে আপনার তাকে পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে, যাতে সে একটা সেফ এক্সিট নিতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তার শাহাদাতের দিন রাতের বেলা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছে এবং আমার কাছে জিজ্ঞেস করা হয় যে ওই মসজিদের সামনে সিসিটিভি ফুটেজ বা যেখানে গুলি করছে ওই সিসিটিভি ফুটেজগুলো আমি তাদেরকে দিতে পারবো কিনা আর কি। মানে আপনি বুঝতেছেন কিনা ব্যাপারগুলো। এরপরে আসেন হচ্ছে আপনার সরকার জানাজায় আসেন, সে একবারের জন্য উচ্চারণ করলো না যে আমি শহীদ ওসমান হাদির হত্যার বিচার ইনশাল্লাহ নিশ্চিত করে বাংলাদেশে ইনসাফের এই যাত্রা শুরু করব। সে বলল আমি শহীদ ওসমান হাদিকে ধারণ করি। মানে কি ভাই? মানে তুমি শহীদ ওসমান হাদির হত্যার বিচার করা নিয়ে তুমি কথা বলবা রাষ্ট্রপ্রধান হিসেবে? তুমি বলতেছ আমি শহীদ ওসমান হাদিকে ধারণ করি, আল্লাহ শহীদ ওসমান হাদিকে যুগ যুগ ধরে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে। তুমি না চাইলেও আল্লাহ তার যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের মধ্যে শহীদ ওসমান হাদিকে বাঁচিয়ে রাখবে। রাষ্ট্রপ্রধান হিসেবে তোমার দায়িত্ব ছিল, কারণ রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব তো তোমার। তুমি তারে বাঁচাইতে পারো নাই, তখন তোমার দায়িত্ব ছিল যে আমি আমার ব্যর্থতার দায় স্বীকার করে নিলাম, আমি শহীদ ওসমান হাদিরে বাঁচাইতে পারি নাই, কিন্তু আমি রাষ্ট্রপ্রধান হিসেবে কথা দিলাম শহীদ ওসমান হাদির হত্যার বিচার আমি নিশ্চিত করব। বিচার কেন্দ্রিক সে একটা শব্দেও জানাজার ময়দানে উপস্থাপন করে নাই, গেল সেটা। এমনকি গত এক সপ্তাহ ধরে 12 তারিখ থেকে 18 তারিখ, একটা এক সপ্তাহ তো সময়, এই এক সপ্তাহ ধরে সে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এই খুনির ধরবার ক্ষেত্রে তার কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারে নাই। আদালতে যেদিন চার্জশিট দাখিল হইল, দাখিলের ক্ষেত্রে সে এটার সাথে, আমরা যখন দাবি করতেছিলাম যে এর পিছনে যারা মাস্টার মাইন্ড রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তখন সে বাপ্পি নামে একজনকে নিয়ে আসলো। চার্জশিট পড়ে দেখলাম যে বাপ্পি এই মামলার সাথে কিভাবে যুক্ত তার কোনো নেই, উল্লেখ নেই। মানে জাস্ট একটা কলা গাছ আইনা হচ্ছে এই মামলা ইসের মধ্যে বসাই দেওয়া হয়েছে চার্জশিটের মধ্যে। বাপ্পি আওয়ামী লীগের কাউন্সিলর নাকি? এক্স্যাক্টলি, মানে সে কিভাবে এটার সাথে কানেক্টেড সেই ব্যাপারে কোনো উল্লেখ নাই। এই যে শত কোটি টাকার যে চেক পাওয়া গেল, এই চেকগুলো তাদেরকে কারা কোন উদ্দেশ্যে দিল সেই ব্যাপারে চার্জশিটে কোনো কথাবার্তা উল্লেখ নেই। এই খুনি যে মাহবুবুল করিম হানিফ, তার সাথে যে দেখা করছে সিঙ্গাপুরে বসে, সেই ব্যাপারে কোনো কথা উল্লেখ নেই। এবং পরবর্তী সময়ে আপনার যাদেরকে গ্রেফতার করা হয়েছে, মানে তারা কে কোন ভাবে এই খুনের সাথে যুক্ত তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এই চার্জশিটের মধ্যে নাই। জাস্ট তারা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তখন আমরা এখানে নারাজি দিছি, বলছি যে এই চার্জশিট আমরা মানি না। খুবই হাস্যকর ব্যাপার যে আদালত আমাকে প্রশ্ন করতেছে যে আপনার পছন্দের কোনো তদন্ত সংস্থা আছে কিনা যে তাদেরকে দিয়ে আপনি এটা তদন্ত করাইতে চান। আমি বলছি যে আমি এখানে কোনো মেয়ে দেখতে আসি নাই, যে মেয়ে সুন্দর কিনা বা মেয়ে তার আচার ব্যবহার ভালো কিনা এইগুলা বাছাই করে আমি নির্ধারণ করব। রাষ্ট্র ঠিক করবে শহীদ ওসমান হাদির হত্যার বিচার কাদেরকে দিয়ে তদন্ত করাইলে এটা সুষ্ঠু বিচার নিশ্চিত করা যাবে, এটার দায়িত্ব তো রাষ্ট্রের। এরপরে আমরা আন্দোলন করতে আসছি, আমাদেরকে বলা হইলো আমরা নির্বাচন বানচাল করতে আসছি। ডক্টর ইউনূসের একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা 7 দিন ধরে যোগাযোগ করেছি, তার পিএস সহ বিভিন্ন মাধ্যমে, আমরা কোনো ধরনের ফলাফল পাইনি। এরপরে আমরা হচ্ছে সংবাদ সম্মেলন করে বলেছি যে কার সাথে যোগাযোগ করলে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। এরপরে 2 দিন অপেক্ষা করেছে, কোনো ধরনের কোনো প্রতি উত্তর আসে নাই। এরপরে যখন আমরা যমুনাতে গিয়ে বসেছি, তখন শহীদ ওসমান হাদির ওয়াইফ ওখানে ছিলেন। তাকে 8 ঘন্টা পর্যন্ত তার কাছে এক বোতল পানি পর্যন্ত আসতে দেওয়া হয়নি। মানে 8 ঘন্টা ধরে আমরা বসে আছি যমুনার সামনে, 10-12 জন মানুষ, পানিটা পর্যন্ত তারা ভিতরে ঢুকতে দেয় নাই। গেল সেটা। আমরা বলেছি
যে আপনি জাতিসংঘের কাছে একটা চিঠি প্রেরণ করেন, আর জাতিসংঘের শুধু তদন্ত করবে, বিচার না। মানে জুলাই গণহত্যার তো একটা তদন্ত রিপোর্ট জাতিসংঘ প্রকাশ করেছে। তো এই ধরনের একটা তদন্ত জাতিসংঘের মাধ্যমে করলে আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের, আপনি পারতেছেন না, মানে আপনি তো বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলছে যে হচ্ছে ওসমান হাদির বিচার তার কার্যক্ষমতার মধ্যে শেষ করবে, সে তো পারে নাই, নির্বাচন চলে আসছে, তাহলে আপনি অন্তত জাতিসংঘের মাধ্যমে এই বিচারটা আর কি তদন্তটা নিশ্চিত করে যান। আমাদেরকে বললো সরকার এই ব্যাপারে পজিটিভ। আমরা তাদেরকে জানাইলাম তাহলে আমাদেরকে একটা তারিখ বলেন, যে এই তারিখের মধ্যে যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি, এই তারিখের মধ্যে আপনারা একটা চিঠি ইস্যু করবেন। তো তারা আমাদেরকে তারিখের ব্যাপারে কিছু জানাইলেন না। আমরা ওখানে বসে রইলাম। জুমার নামাজের ঠিক পূর্ব মুহূর্তে ওখানে আরেকটা আন্দোলন চলতেছিল, পে স্কেলের একটা আন্দোলন। তো আপনি ভাবেন যে হাদি ভাইয়ের সাথে মানুষ এইভাবে কানেক্টেড, ওদের সংখ্যা প্রায় 50,000-এর অধিক। আমরা 300-400 মানুষ বসে আছি, 300-400 না, আমরা হয়তো 150-200 আর কি। জুমার নামাজের পূর্ব মুহূর্তে ওদেরকে পুলিশ মারতেছে, টিয়ার শেল মারতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে। আমি যা হাত দিয়ে ইশারা করতেছি, আমি এবং সালাউদ্দিন আম্মার, যে আপনি একটু ওই পাশ থেকে যান, এই পাশে একটা গ্রুপ আমরা বসে আছি, এখানে আসলে বিশৃঙ্খলা হবে। ভাবেন যে তারা মাইর খাইতেছে, এরপর তারা আমাদের কথা শুনে ওই পাশ থেকে ঘুরে মাইর খাইতে খাইতে চলে যাইতেছে, তাও আমাদের ভিতরে আসতেছে না। 50,000 মানুষের একটা ক্রাউড। হঠাৎ করে, মানে আপনি যে টিয়ার শেল মারতেছেন, টিয়ার শেল তো একটা রেঞ্জ আছে, যে এইখানে মারলে ওইখানে গিয়ে পড়বে। হঠাৎ করে ওরা ইচ্ছা করে আমাদের ওই যে ক্রাউড, আমরা যেখানে বসে আছি শান্তশিষ্টভাবে ত্রিপল বিছিয়ে, সেইখানে একটা টিয়ার শেল মারলো, সাথে সাথে আমাদের 5 ভাই আহত হইলো। এরপরে আমরা বসেছিলাম, ওটারও কোনো প্রত্যুত্তর। আপনি দেখবেন যে তখন আমি ওই ব্যারিকেডের উপরে দাঁড়াইয়া মাসুদ ভাইকে ডাকতেছিলাম, যে মাসুদ ভাই, এই যে পুলিশ যে টিয়ার শেল মারলো, ওরা এইভাবে করতেছি না, পরের বার আরেকটা টিয়ার শেল মারছে। তখন আমি আর কি বলতেছিলাম যে থাপ্পড়ায় দাঁত ফালাই দিব। তো এইটা নিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে সমালোচনা হইতেছে, কিন্তু পুলিশ যে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, ইন্টারকন্টিনেন্টালের সামনে তো 144 ধারা জারি নেই। আপনার 144 ধারা তো যমুনার সামনে, ইন্টারকন্টিনেন্টালের ওইখানে তার 144 ধারা নাই, বা বারডেমের এখানে তো 144 ধারা নাই। তো ওরা এটা মারবার পরে ওইটা নিয়ে প্রচুর সমালোচনা, কিন্তু এই যে টিয়ার শেল মারলো, এত লোক আহত হইলো, এইটা নিয়ে কোনো সমালোচনা নেই। তো বাংলাদেশে ওই যে বারংবার বলা হয় যে মদ উৎপাদন করে যে মানুষকে হত্যাযোগ্য করা হয়, এই গ্রুপটা এই কাজটা করে। এই শাহবাগ এই কাজটা এখন পর্যন্ত তারা করবার চেষ্টা করছে। তো এরপরে যে কাজটা হইলো সেটা হচ্ছে আমাদের শহীদ ওসমান হাদি এক জায়গা থেকে ঢুকবার, তার ওয়াইফ একটা জায়গা থেকে ঢুকবার চেষ্টা করতেছিল, এই যে আপনার অক্সফোর্ডের যেই, ওটা অফিসার্স কোয়ার্টারের যে গেট থেকে, আর আমরা হচ্ছে এই পাশ থেকে। তো ওসমান হাদির ওয়াইফ একা, এবং তিনি জানেন যে প্রচন্ড পর্দানশীল মানুষ। তো আমরা জুমা এবং শান্তাকে ওইখানে পাঠাইতেছিলাম। ওরা কি করছে, জুমা এবং শান্তারে না যাইতে দিয়ে মারতে মারতে আমাদের কাছে নিয়ে আসছে। মানে আপনার সামনে আপনার বোনকে মারতেছে, তখন কি আপনার কোনো কন্ট্রোলে থাকবে নাকি কোনো জিনিস? তখন তো জনগণ খেপে গেছে, এবং ওরা চাইছে যে জনগণ এখানে খেপুক। তো ওরা কি করছে, ওরা ব্যারিকেড ভাঙে সামনের দিকে আগাইতেছিল। তো আমাদের প্রশাসনের ডিভির যিনি চিফ, তিনি আমাকে অনুরোধ করলেন যাতে আমি সবাইকে থামাই। আমি হচ্ছে আপনার জলকামানের যে গাড়ি, নিচ থেকে তো আমাকে দেখা যাচ্ছে না, ওইটার উপরে উঠে আমি সবাইকে থামানোর চেষ্টা করতেছিলাম। তো পরবর্তীতে দিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা রিপোর্ট প্রকাশ করছে আর কি, একটা বিবৃতি দিছে, যেখানে বলছে যে আমরা জলকামানের উপরে উঠে গেছি, যার কারণে সে বাধ্য হয়ে আর কি আমাদের উপরে আক্রমণ করছে, অথচ তাদের অনুরোধে জলকামানের উপরে উঠে আমরা জনগণকে থামানোর চেষ্টা করছি। তো এইটা আপনার কাছে এই জন্য বিস্তারিত বললাম, যে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ভাবে সূক্ষ্মভাবে রাষ্ট্রের পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে এই ব্যাপারটা সুষ্ঠুভাবে বিচারটা সম্পন্ন না হয়। কারণ শহীদ ওসমান হাদি এই রাষ্ট্রের এস্টাবলিশমেন্টের জন্য তিনি আতঙ্কের কারণ হয়ে দাঁড়াইছিলেন। তিনি রাষ্ট্রের যে দীর্ঘদিনের যে এস্টাবলিশমেন্ট ভাঙার সূচনাটা করছিলেন, যে এটা শুধুমাত্র সরকার দল আর বিরোধী দল না, পুরো এস্টাবলিশমেন্টের জন্যই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল তাদের কাছে। কিন্তু বাংলাদেশ আপামর জনসাধারণের জন্য এইটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, যে অন্তত তারা দীর্ঘ 54 বছর হলেও আস্তে আস্তে করে এস্টাবলিশমেন্টটা ভাঙা শুরু করেছে। যার কারণেই মূলত আমি বিশ্বাস করি যে শুধুমাত্র
আপনার শহীদ ওসমান হাদির খুনের পিছনে ফয়সাল করিম মাসুদ নয়, শহীদ ওসমান হাদির পিছনে পুরো দেশি এবং বিদেশি একটা চক্র। যেই শহীদ ওসমান হাদি সকল আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, যেই শহীদ ওসমান হাদি বাংলাদেশে বিদ্যমান এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলতো, এবং যেই শহীদ ওসমান হাদি যেই সাংস্কৃতিক লড়াইটা শুরু করেছিলেন, এইটার বিরুদ্ধাচারণ যারা করতো, এই প্রত্যেকের সমঝোতার মধ্য দিয়ে মূলত শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে।